দেখুন, কাকাবাবুকে ঋষিবাবু আর বিনয় দাদা বাড়ি নিয়ে গেছেন। আপনারাও এখানে থাকবেন না, যান এখান থেকে। হ্যাঁ। আর আপনি? আমি এখানেই থাকবো। দেখুন না, যদি কারো কোনো কাজে লাগে, কিন্তু আপনারা এখানে থাকবেন না। দেখুন, এখানে সব ভাঙা টুকরো পড়ে আছে, খুবই ভয়ঙ্কর। আপনারা বাড়ি যান, যান যান, বাড়ি যান এখান থেকে। শুনুন, নিজের খেয়াল রাখবেন। যান। কি হলো আমার? আমাকে ছেড়ে যেও না তুমি। ওকে নিয়ে যেও না তোমরা, আমাকে ছেড়ে যেও না। ইচ্ছে খারাপ নিয়ে যাচ্ছ ওকে। আর কি বা হতে পারতো ওনার সঙ্গে? আজ এটা আমাদের সঙ্গেও হতে পারতো। তুমি কোথায় গেলে গো? দেখলে, আমরা তো এটা ভেবেই কেঁপে উঠছি। এটাই হলো আমাদের নিজেদের স্বামীর প্রতি আমাদের মনের আসল আর সত্য ভাবনা, যে আমরা ওদের ছাড়া আমাদের জীবন নিয়ে কল্পনাও করতে পারি না। কারণ নিজেদের মধ্যে যতই ঝগড়াঝাটি হোক না কেন, কোথাও না কোথাও আমাদের সবার মনের গভীরে ওনাদের প্রতি ভালোবাসা আছে। এবার বলো তোমরা, এখনো কি এটাই বলবে যে ডিভোর্স ছাড়া এই সমস্যার কোনো সমাধান নেই আমাদের কাছে? ঘন অন্ধকারে আশার আলোয় আলোকিত হওয়া এই বিগ্রহ দুটোকে দেখছিস সুমি? আক্ষরিক অর্থে এনারাই হলেন স্বপ্নসঙ্গী, যাদের কথা আমরা মায়ের কাছ থেকে প্রায় শুনতাম। কতটা সাধাসিধে, সরল আর পবিত্র ছিল রাধা কৃষ্ণের পরস্পরের প্রতি ভালোবাসা। না শপথ, না রীতিনীতি, না শর্ত, না কোনো নিয়মের বাঁধন, না সমাজের ভয় যে লোকে কে কি বলবে আর কে কি বলবে না। শুধু প্রেম, বিশুদ্ধ প্রেম। ওনাদের ভালোবাসা পবিত্র ছিল,
সেজন্য পূজনীয় ছিল আর আজ পর্যন্ত আছে। তাই যদি ভালোবাসতেই হয় তাহলে সেটা এনাদের মতো কেন নয়? আজকে একটা কথা তো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমরা নিজেদের স্বামীকে কতটা ভালোবাসি, ওনাদের জন্য কত চিন্তা আমাদের। তাহলে আমরা আমাদের এই সবচেয়ে কাছের সম্পর্ককে, আমাদের ভালোবাসার এই চারাকে পরিস্থিতির সামান্য এই ঝড়ে উপড়ে যেতে দিই কি করে? যেটা হয়ে গেছে সেটাকে আমরা বদলাতে পারবো না, কিন্তু যেটা হতে চলেছে সেটার জন্য আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করতেই পারি, তাই না? না প্রীতি, একতরফা ভালোবাসা কোনো সম্পর্ককে বাঁচাতে পারে না। আমি মানছি আজ যদি ঋষির কিছু একটা হয়ে যেত তাহলে আমার খুব দুঃখ হতো, এমনকি আমি পুরোপুরি ভেঙে পড়তাম। কিন্তু এত সবকিছু হয়ে যাওয়ার পরেও ঋষির কাছে আবার ফিরে যাওয়া, প্রীতি আমি রাধা নই, কারণ ঋষি ঋষি, ও শ্রীকৃষ্ণ নয়। ও আমার সাথে যা যা করেছে তার জন্য ওকে ক্ষমা করতে পারবো না। ও মা, কি সুন্দর শাড়িটা! নীরাজ, দেখো না, এই সেটটার সঙ্গে এই শাড়িটা বেশ ম্যাচ করছে, তাই না? হ্যাঁ বাবা, সমস্ত শাড়ির ম্যাচিং আজকেই করবে। একটা কাজ করো, এক কাপ চা খাও না প্লিজ। তুমিও না, তুমি তোমার আসল পরিচয় দিয়েই দিলে তো। একটু আগেই এখানকার সব থেকে বড় হোটেলের খাবার খাইয়ে নিয়ে আসলাম, কিন্তু না, তোমাকে তো এই ঘরের চাই খেতে হবে। তোমার যেন খাবার হজমই হচ্ছে না। আর যদি চা খাবারই ছিল তাহলে ওখানে বললে না কেন? আরে এত খরচা যখন আমি করতে পারি, আর এক কাপ চায়ের জন্য কি আমি তোমাকে বারণ করে দিতাম যে চা খেও না? তুমিও না, একটু পরে বানিয়ে দেবো। রাধে রাধে মা। রাধে রাধে, বেঁচে থাক বাবা। তোর পড়াশুনো কেমন চলছে? ভালো হবেই বা কি করে? তোরও তো বোনের জন্য চিন্তা রয়েছে। তুমি কি এখনই চা খাবে? নীরাজ, ঋতু কি ওখানে গেছে তোর কাছে? হ্যাঁ মা, ওই না না মা, কেন? না, আমার মনে হলো যেন আওয়াজ শুনতে পেলাম ওখান থেকে। কিন্তু ঋতু তো ওর বাপের বাড়ি গেছে। ওর দাদার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি মাকে মিথ্যে কথা বলে এখানে এসেছো? কি করব সোনা, তোমার কথা খুব মনে পড়ছিল, সত্যি বলছি। সরি। হ্যাঁ মা, না ও কিছু না, ওই টিভি চলছিল, আমি বন্ধ করলাম। আচ্ছা মা, ওই সজনী কেমন আছে? সজনী একই রকম আছে আমার মেয়েটা, একই রকম। শুধু ভগবানের আশীর্বাদে যতদিন বেঁচে থাকে। এখন তো ডাক্তারও সব আশা ছেড়ে দিয়েছেন। মা কেঁদো না তুমি মা, কিচ্ছু হবে না ওর। সজনী একদম ঠিক হয়ে যাবে। তুমি তো দিনরাত ভগবানকে মন থেকে ডাকো, তাই না? দেখো, ভগবান তোমার প্রার্থনা নিশ্চয়ই শুনবেন। বিশ্বাস রাখো ভগবানের ওপর মা, বিশ্বাস রাখো। আচ্ছা মা, আমি একটু পড়তে বসবো, পরে কথা বলছি তোমার সঙ্গে। রাধে রাধে। বেঁচে থাক আমার সোনা, বেঁচে থাক। সত্যিকারের ভালোবাসায় তো সবকিছুই করা যায়, তাই না সোনা? সরি, আমি এক্ষুনি মাকে ফোন করছি। রাধে রাধে। কে? মা, আমি প্রণাম নেবেন, ঋতু বলছিলাম। কখন থেকে ফোনে ট্রাই করছি, ফোনে পাচ্ছিলামই না আপনাকে। সজনী এখন কেমন আছে? একই রকম আছে যেরকম তুমি দেখে গেছো।
তোমার দাদা কেমন আছে? ও ওর অবস্থা তো একই রকম মা। ও যখনই সুস্থ হয়ে যাবে আমি চলে আসব। এমনিতেও আমি সব সময় আপনাদেরই চিন্তা করি। আমার সজনী কেমন আছে, আপনি একা ওকে কিভাবে সামলাচ্ছেন। আর জানেন মা, কতদিন হয়ে গেছে আমি তো ওর সঙ্গে কথাও বলিনি। আপনার সঙ্গে কথা হয়েছে নাকি? কেমন আছে ও? সে ঠিক আছে। দেখো ঋতু, যখনই সময় পাবে তোমার দাদার জন্য আর আমার সজনীর জন্য ভগবানের কাছে নিশ্চয়ই প্রার্থনা করো মা। হ্যাঁ হ্যাঁ মা, আমি নিশ্চয়ই প্রার্থনা করব। আপনি শুধু নিজের খেয়াল রাখবেন, ঠিক আছে? রাধে রাধে মা। রাধে রাধে। নীরজ, চলো নাইট শো দেখতে যাবে? না, আমাকে পড়তে বসতে হবে। আর আমি সিনেমা দেখতে যাব। প্লিজ চলো না। ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, আমাকে 1 মিনিট টাইম দাও, আমি নতুন শাড়ি পরে আসি, ঠিক আছে? এবার একটু ঘুমিয়ে পড়ো তো। আর ঋষি আর বিনয়? বিনয় ও তো কখন ঘুমিয়ে পড়েছে। আর ঋষিকে আমি এখান থেকে আজকে কিছুতেই যেতে দেবো না। ওখানে আগুন লাগার খবরটা শুনে আমি কি ভয় যে পেয়েছিলাম। সে তো ভগবানের কৃপা যে উনি আমার আর আমার মেয়ের সিঁথির সিঁদুর অক্ষয় রেখেছেন। যদি তোমাদের কিছু হয়ে যেত তাহলে কি হতো আমার আর সুমির? আমি সত্যি সত্যি মরে যেতাম। আরে পাগল, এত চিন্তা করো কেন? কিছু হয়নি তো, সব ঠিক আছে। আচ্ছা, তুমি বেআই আর বেয়ানকে বলে দিয়েছো তো ঋষির কিচ্ছু হয়নি? কখন? আর সুমি? দাও ফোনটা দাও, আমি কথা বলবো ওর সাথে। হে ভগবান, যদিও উনি এখন ওখানে ফোন করেন তাহলে জানতে পেরে যাবেন যে সুমি ওই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সুমির সঙ্গে কথা বলে নিয়েছি। তুমি না হয় কালোর সঙ্গে কথা বলো। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। চলো। আমি আসছি। আরে কোথায় যাচ্ছ বাবা ঋষি? তুমি ঘুমিয়ে পড়ো, চলো। না মা, আমি বাড়িতে যাচ্ছি এখন। আরে আজ রাতে তুমি এখানেই থাকো। সুমির সঙ্গে বাড়ি চলে যাও। সুমির সাথে? কোথায় আছো? এখানে এসেছে? হয়তো ওখানে চলে গেছে, শ্বশুর বাড়িতে। আর এমনিতেও মনে হয় ওর রাগ গলে জল হয়ে ও গেছে। কিন্তু এখনো ওখানে যায়নি মা। আর এখন আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি এখন ওকে ডিভোর্স দেবো ভেবে নিয়েছি। ডিভোর্স? হ্যাঁ। এটা তুমি কি বলছো বাবা ঋষি? না, ভদ্রলোকের বাড়িতে এসব হয় নাকি? আমি মানছি যে সুমি অনেক বড় ভুল করেছে, তুমি ওকে তার জন্য শাস্তি দাও, কিন্তু কিন্তু ডিভোর্সের কথা বলো না। আমরা শেষ হয়ে যাব। মা, আমি আপনাকে সম্মান করি তাই চুপ করে বসেছিলাম এতক্ষণ, কিন্তু কতক্ষণ? আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে বিরক্ত হয়ে গেছি, কিন্তু ও কোনো কিছু বোঝার চেষ্টাই করে না। আমার প্রবলেম, আমি কি চাই সেগুলোকেও ও বোঝার একটুও চেষ্টা করে না। তাহলে আমি কি করতে পারি? ও পৃথিবীর সমস্ত লাক্সারি চায়, সমস্ত খুশি চায়, আর তার জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারবে না? ও যা যা চাইবে আমাকে তাই করতে হবে? সব সময় কি ওর কথা শুনে আমাকে চলতে হবে? সেটাই তো বোঝে না বাবা, কিন্তু ও মনের দিক থেকে খুব ভালো। এটা তো তুমিও ভালো মতো জানো। দেখো বাবা ঋষি, ওকে একটুখানি সময় দাও তুমি, আস্তে আস্তে ও বুঝে যাবে।
যে একজন স্ত্রী হিসেবে তোমার সব কথা ওর মানা উচিত। দেখো, আমি ওকে বোঝাবো। আপনি যতই বোঝান না কেন, আপনার কথা কিন্তু আপনার মেয়ে বুঝবে না। ও অন্য মাটি দিয়ে তৈরি হয়েছে। না বাবা, দেখো, ডিভোর্সের কথা কখনো তুমি তোমার মনে আনবে না। তোমাকে আমার দেবী, যদি তুমি সুমিকে ছেড়ে দাও তাহলে ও কোথায় যাবে? হ্যাঁ, আমরা তো এই শহরে মাথা উঁচু করে বাঁচতেও পারবো না। বাবা ঋষি, আমি তোমাকে কথা দিচ্ছি যে এবার আমি সুমিকে সমস্ত নিয়ম কানুন শিখিয়ে তারপর তোমার কাছে পাঠাবো। আজকের পরে ও ও কখনো তোমার অবাধ্য হবে না। যেমনটা তুমি বলবে ও তেমনটাই করবে। ব্যাস, তুমি ওকে একটা সুযোগ দাও, ওকে একটা সুযোগ দাও বাবা ঋষি। তাহলে আমি কোথায় এটা বললাম সুমি যে তুই ওকে ক্ষমা করে দে? আমি বুঝতে পারছি আপনজনদের দেওয়া আঘাত এত সহজে কখনো সারে না, কিন্তু তুই দেখিস সুমি, একদিন না একদিন ঋষি নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা নিশ্চয়ই করবে। ও যা কিছু করেছে সেটা ওর চরিত্রের দুর্বলতা সুমি, আর যার জন্য দায়ী পরিস্থিতি। ও দারিদ্রতা কি কখনো দেখেনি, তাই দারিদ্র্যের কথা মাথায় আসতেই ও এত আতঙ্কিত হয়ে পড়েছে যে সঠিক আর ভুলের পার্থক্য করাই ভুলে গেছে। তুই ওকে একটা সুযোগ দে সুমি, তোর মন জয় করার জন্য না হয় না দিলি, কিন্তু নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য একটা সুযোগ তুই তো ওকে দিতেই পারিস, তাই না? যদি ঋষিকে এত কিছু হওয়ার পরেও আরো একটা সুযোগ দেওয়া যেতে পারে, তবে বিনয় তো সেরকম কোনো ভুলই করেনি। তুমি একদম ঠিক বলেছ বৌদিমণি। যদি তুমি দাদাভাইকে সাহস যোগাও তাহলে কখনো না কখনো ও কাকার আর কাকির মুখোমুখি দাঁড়াবার সাহস নিশ্চয়ই পাবে। মায়ের পরে তুমি তো আছো বৌদিমণি, যে ওর মনে সাহস জোগাতে পারে। যখন কোনো আপনজন পথভ্রষ্ট হয়ে পড়ে তখন আমরা বারবার সাবধান করি, আর যদি তখনও না শোনে তাহলে ওর হাত ধরে ওকে সঠিক পথে নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করি আমরা। ও যদি রেগেও যায় তবুও, কারণ সেই মুহূর্তে আমাদের মনে শুধুমাত্র ওর ভালোর চিন্তাই আসে, আর ও শেষ পর্যন্ত সে কথা বুঝেই যায়। বিয়ের সম্পর্কটাও তো আসলে পরস্পরের জন্য শুভ চিন্তারই লক্ষণ। তাই এই সম্পর্কের মধ্যে গোটা সমাজের কথা কি করে চলে আসে? তাহলে এবার সংকল্প নাও যে যাই হয়ে যাক না কেন, যে যা খুশি বলুক না কেন, আমাদের সম্পর্ক বাঁচাতে হবে। কিন্তু চুপচাপ অন্যায় সহ্য করে নয়, বরং ধৈর্য, ত্যাগ আর সমর্পণের ভাবনা নিয়ে। কারণ সঠিক ভাবনার সঙ্গে যখন কারোর বিরোধিতা করা হয় তখন সম্পর্ক ভেঙে যায় না, বরং তাতে সম্পর্ক আরো মজবুত হয়। এনাদের মতো।
na 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 na